মাস পর এই যেন সোনালী দিন। নিউজরুম লাইভের শুরুতেই সে খবরে নজর। বাংলাদেশের জেল মুক্ত সোনালীরা 6 মাস পর বাংলাদেশের কোর্টে জামিন। বাংলাদেশের আদালতে জামিনের পর জেল মুক্তি অন্তঃসত্ত্বা সোনালী সহ আরো 6 জনের জেল মুক্তি। বাংলাদেশি সন্দেহে এদেরকে জোর করে সীমান্ত পার করে দেওয়া হয়। সোনালীদের দেশে ফেরানোর নির্দেশ দেয় দেশের শীর্ষ আদালত। অবশেষে ঘর ওয়াপসি। বাংলাদেশের আদালতে জামিনের পর জেল মুক্তি অন্তঃসত্ত্বা সোনালীর সঙ্গে আরো 6 জন, তাদের জেল মুক্তি। যে ছবি আপনারা দেখছেন, বাংলাদেশ জেল থেকে মুক্তি সোনালী বিবি। জোর করে সীমান্ত পার। 6 মাস পর বাংলাদেশের কোর্টে জামিন হওয়ায় অবশেষে ঘরে ফেরা। কথা বলবো, প্রতিনিধি অক্ষয় রয়েছেন সঙ্গে। অক্ষয়, সত্যি আজ আনন্দের একদিন। পরিবারের কাছে তো বটেই, অন্তঃসত্ত্বা সোনালীর কাছেও এই দিনটা বিশেষ। এই যে জার্নি, এই 6 মাস তাদেরকে জোর করে সীমান্ত পার করিয়ে দেওয়া হয়, আটকে রাখা হয়, তারপর আজ মুক্তির স্বাদ কতটা তারা পাচ্ছেন? দেখো রুমেলা, তোমাকে জানিয়ে রাখি, বীরভূমের পাইকট থানা এলাকার এই 6 জন বাসিন্দা সোনালী খাতুন সহ বাকি যে 6 জন, তাদেরকে বাংলাদেশি সন্দেহে দিল্লি পুলিশ পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল। তারপর থেকে প্রায় 6 মাস তাদের জেলে কাটাতে হয়েছে এবং আজকে চাপাই নবাবগঞ্জ যে জেল, সেখান থেকে বেরিয়ে একদম স্বস্তির নিঃশ্বাস নিল সোনালী খাতুন। এবং সোনালী খাতুন যেটা দাবি করছে যে এখনো পর্যন্ত সে সেখান থেকে জামিন হয়েছে, অথচ দেশে ফিরতে পারছেন না। এবং তিনি আর্জি জানাচ্ছেন যে খুব তাড়াতাড়ি যাতে তাকে দেশে ফেরানো হয়, এবং তিনি অন্তঃসত্ত্বা আছেন এই মুহূর্তে। এবং এই যে তাদেরকে বাংলাদেশে দাগিয়ে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হয়েছিল, এবং সেখানেও প্রশ্ন উঠেছে দিল্লি পুলিশের বিরুদ্ধে যে কিভাবে তাদের যে ভারতীয় নথি ছিল সেক্ষেত্রে সেগুলো যাচাই করে না দেখেই তাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হয়েছিল। এবং আজকে তারা জেল থেকে হয়তো বেরিয়েছে, কিন্তু এখন তাদের দেশে ফেরা হচ্ছে না। তার কারণ বাংলাদেশ কোর্ট থেকে শর্ত সাপেক্ষে তাদের জামিন দিয়েছে এবং তাদের ব্যক্তিগত বন্ডে 5,000 টাকার বন্ডে জামিন দেওয়া হয়েছে। এবং বাংলাদেশের একজন স্থানীয় বাসিন্দা ফারুক আলী, তার তত্ত্বাবধানে তাদেরকে রাখা হয়েছে এবং আগামী 3 তারিখ, ডিসেম্বরের 3 তারিখে তাদেরকে আদালতে ফের হাজিরা দিতে হবে। এবং দেখার বিষয় কবে তারা দেশে ফিরছে। এবং সোনালী সুইটি সকলেই তারা আবেদন করছে তাদেরকে যাতে দ্রুত এদেশে ফিরিয়ে আনা হয়, এবং তারা কবে বাড়ি ফিরবে সেই আশায় দিন গুনছে এই মুহূর্তে। বেশ, মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির জন্য আমরা জেল থেকে বেরোতে পেলাম, ওরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আমাদের দেশ ফিরতে চাই, তাও জেলখানায় মেলে সমস্যা হচ্ছিল, তো আপনাদের লেগে আমাদের সম্ভব হলো। আপনারা যদি সাহায্য না করতেন তো আমরা বেরোতে পারতাম না। সোনালী খাতুন সহ 6 জনকে আজকে বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ জেলা আদালত জামিন মঞ্জুর করেছেন। যেহেতু সোনালী খাতুন একজন অন্তঃসত্ত্বা, সেই অনুসারে সেই ভিত্তিতে জামিন দিয়েছেন এবং প্রতিটি জামিনের 5,000 টাকা করে বন্ডে তাদেরকে জামিন দিয়েছেন। মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির জন্য আমরা জেল থেকে বেরোতে পেলাম, ওরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আমাদের দেশ ফিরতে চাই, তাও জেলখানায় মেলে সমস্যা হচ্ছিল, তো আপনাদের লেগে আমাদের সম্ভব হলো। বাড়ি বীরভূমে, কাজ করতে গিয়েছিলেন দিল্লিতে। অভিযোগ, সেখানে বাংলায় কথা বলায় বাংলাদেশি বলে সন্দেহ করে দিল্লি পুলিশ। গত জুন মাসে আটক করে অন্তঃসত্ত্বা সোনালী খাতুন সহ 3 পরিযায়ী শ্রমিককে। তাদের সঙ্গে ছিল 3 নাবালক। অভিযোগ, 6 জনকে জোর করে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে। জুন থেকে ডিসেম্বর হয়ে গেল, বাংলাদেশের জেলে তাঁরা বন্দী। সোমবার এই মামলার শুনানি হয় বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জের আদালতে। 5,000 টাকার বন্ডের সোনালী খাতুন সহ 6 জনের জামিন মঞ্জুর করে আদালত। তবে 3রা ডিসেম্বর ফের তাদের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার সন্ধে বাংলাদেশের জেল থেকে মুক্তি পান সোনালী খাতুন সহ 6 জন। মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির জন্য আমরা জেল থেকে বেরোতে পেলাম, ওরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আমাদের দেশ ফিরতে চাই, তাও জেলখানায় মেলে সমস্যা হচ্ছিল, তো আপনাদের লেগে আমাদের সম্ভব হলো। আপনারা যদি সাহায্য না করতেন তো আমরা বেরোতে পারতাম না। প্রথম থেকে যেহেতু বাংলাদেশ কোর্ট থেকেও বারবার বলা হচ্ছিল এবং ইন্ডিয়ান হাই কমিশনকেও চিঠি পাঠাচ্ছিল যে এরা 6 জনই হচ্ছে বৈধ ভারতীয় নাগরিক, এদের আধার কার্ড হচ্ছে ভারতীয় আধার কার্ডের সঙ্গে ম্যাচ করছে, এদেরকে নিয়ে যাওয়া হোক, এবং এদেরকে অবৈধভাবে পুশব্যাক করা হয়েছিল। কিন্তু ইন্ডিয়ান হাই কমিশন থেকে কোনো রকম রিপ্লাই আসেনি। সোনালী যেহেতু প্রেগনেন্ট আছে, সেই হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে এখন বাংলাদেশ কোর্টেও ওদেরকে কিন্তু জামিন দিয়েছে আজকে। সোনালী বিবিকে ঘরে ফেরাতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। তাদের দ্রুত ফেরাতে বলে কেন্দ্রকে নির্দেশ দেয় আদালত।
এই নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় কেন্দ্র। সোমবার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। দেশের শীর্ষ আদালত কেন্দ্রকে বলেছে মানবিকতার খাতিরে বিষয়টি দেখতে। বুধবার ফের শুনানি। হাইকোর্টে রায় দিলে সেটাও মানা হলো না, আবার সুপ্রিম কোর্ট চলে গেল। আমরা তো বাইরে খেতে পেয়ে না, পেটের দ্বারা দিল্লি গেছিলাম, পুষ্পক করে দিল্লি থেকে একবার বাংলাদেশ পাঠান দিলে। বাংলাদেশি না ভারতীয় নাগরিক এটা একটু যাঁচ করে দেখতো। বাংলা কথা বলার জন্য বাংলাদেশ পাঠান দিয়ে আছে মোদী সরকার, বিজেপির। বীরভূমের পাইকরের বাসিন্দা সোনালী বিবি দিল্লির রোহিণীতে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। অভিযোগ, সেখানে বাংলাদেশি সন্দেহে পুলিশ তাকে আটক করে। তখন সোনালী অন্তঃসত্ত্বা। অভিযোগ, বাংলায় কথা বলায় 24শে জুন সোনালী সহ বীরভূমের 6 জনকে আটক করে দিল্লি পুলিশ। 26শে জুন তাদের বাংলাদেশে পাঠানো হয়। এর প্রায় 6 মাস পর সকলকেই জামিন দিল বাংলাদেশের আদালত। কিভাবে থাকলো কি না থাকলো আমরা তো চোখেও দেখতে পেয়েছি, এবং এতদিন ধরে কিসের লেগে ওখানে তুলে বাংলাদেশে একটা গর্ভবতী মেয়ে চলে 4-5 মাস থেকে বাংলাদেশে তাকে জেলখানায় ভর্তি করে দিলে। আর কে ক্ষতিপূরণ করবে? আমরা তো অপেক্ষা করি চোখের পানি শুকাই গেল আমাদের বয়ান তাকান দেখতে দেখতে। নিউজ 18 বাংলা। 25শে জুন 2025 সোনালী সহ 6 জনকে সীমান্ত পারের অভিযোগ, তারপর থেকে কেটে গিয়েছে 6 মাস। 24শে জুন 2025 সন্দেহজনক অনুপ্রবেশকারী হিসেবে দিল্লি পুলিশের হাতে আটক সোনালী বিবি। 26শে জুন 2025 কোনো কাগজপত্র যাচাই না করেই সোনালী সহ আরো 5 জনকে বাংলাদেশে পাঠানো হয়। 24শে সেপ্টেম্বর 2025 4 সপ্তাহের মধ্যে সবাইকে ফেরাতে কেন্দ্রকে নির্দেশ কলকাতা হাইকোর্টের। সময়সীমা পেরিয়ে গেলেও আদালতের নির্দেশ মানতে ব্যর্থ কেন্দ্র। 25শে নভেম্বর 2025 সোনালী বিবিকে ভারতে ফেরাতে ফের কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের। 1 ডিসেম্বর 2025 বাংলাদেশের আদালতে সোনালী বিবি সহ সবার জামিন মঞ্জুর। এদিনই সোনালী বিবি ও তার নাবালক শিশুপুত্রকে দেশে ফেরাতে নির্দেশ সুপ্রিম কোর্টের। এসআইআর অফিসারদের হুমকি, কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর। জেলা শাসকদের বৈঠকে কমিশনের বিরুদ্ধে সরব মমতা। বিস্তারিত জানবো, প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছেন। জেলা শাসকদের আজ বৈঠক হয় বিকাল 4:30 থেকে। যে বৈঠক দেখেন মুখ্য সচিব, সেই বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যেটা নবান্ন সূত্রে খবর, যে এসআইআর এর নাম করে অফিসারদের ধমকানো হচ্ছে, চমকানো হচ্ছে। রাত 9টা থেকে রাত 11টা অফিসারদের সঙ্গে মিটিং করা হচ্ছে। চাকরি খেয়ে নেবে বলছে, জেলে পাঠাবে বলছে, সাসপেন্ড করবে বলছে। ওরা কি চাকরি দিয়েছে? ভয় পেতে হবে না, সরকার পাশে আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তাই জেলা শাসকদের বৈঠকে রাখেন বলে নবান্ন সূত্রে খবর। পাশাপাশি তিনি এটাও বলেন, যেটা নবান্ন সূত্রে জানা যাচ্ছে, যে কিছু অবসরপ্রাপ্ত অফিসারকে নিয়ে আসা হয়েছে ভয় দেখার জন্য, তোমরা ভয় পেও না, এই বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় রাখেন। এছাড়াও তিনি দক্ষিণ 24 পরগনা জেলা শাসককে উদ্দেশ্য করে বলেন, যে তুমি কেন এত ভয় পাচ্ছ? ভয় পাওয়ার দরকার নেই। নিয়োগ নিয়েও এদিনের বৈঠকে বার্তা রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তিনি বৈঠকের প্রসঙ্গে বলেন, যে নিয়োগ করলেই কোর্টে কেউ চলে যাচ্ছে। এই বার্তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাখেন। অর্থাৎ আজকের যে জেলা শাসকদের বৈঠক, সেই বৈঠক নিয়ে রাজ্য সরকার যে অফিসারদের পাশে আছে, সেই বার্তাই মমতা বন্দ্যোপাধ্যায় রাখেন। এবং এসআইআর নিয়ে ফের নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হন জেলা শাসকদের বৈঠকে বলেই নবান্ন সূত্রে খবর। বেশ। সিইও দপ্তরের সামনে স্লোগান যুদ্ধ। সিইও দপ্তরের সামনে স্লোগান পাল্টা স্লোগান। বিজেপি বিধায়করা পৌঁছতেই বিএলওদের স্লোগান পাল্টা স্লোগান বিজেপির। দফায় দফায় পুলিশের সঙ্গে বিএলওদের ধস্তাধস্তি।
বিজেপির অঙ্গুলে আমাদের বন্ধুরা দিকে দিকে মরছে। বিজেপি কি করতে আসছে? বিজেপির দালাল ইসিআই অঙ্গুলে এই কাজ হচ্ছে। বিজেপির অঙ্গুলে আমাদের বন্ধুরা যখন দিকে দিকে মরছিল তখন কোথায় ছিল? শুভেন্দু অধিকারী এসেছে নির্বাচন কমিশনের গট আপ গেম খেলতে। এখানে বিএলওরা মরছে, বিএলওদের অবস্থা খারাপ হচ্ছে, তাদেরকে মানসিক শারীরিক চাপে অসুস্থ হয়ে পড়ছে। আর এখানে দালালি করতে এসছে নির্বাচন কমিশনের সঙ্গে গট আপ গেম খেলতে এসছে। আমরা পশ্চিমবঙ্গে বিএলওরা মানবো না এটা। আমাদের বিক্ষোভ একটা কারণেই যে বিএলওদের যে কাজের সময়সীমা, সেই সময়সীমা যে 7 দিন যথেষ্ট নয়। 2 বছরের কাজ কখনোই 1 মাস 7 দিনে শেষ করা সম্ভব নয়। আমরা চাই কমপক্ষে 2 মাস এই সময় বৃদ্ধি করা হোক, এই দাবিতে এসেছি। এবং আজকে আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, কিন্তু বিজেপির দালালরা হঠাৎ করে মুখ দেখাচ্ছে এবং তারা ঢুকে যাচ্ছে। আমরা এই বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। এখানে যারা আছে বাইরে, মমতার পুলিশ ওদেরকে ব্যবস্থা করে রেখেছে। আমি আসার আগে ওরা ছিল ওই নীল সাদা মঞ্চে, ওদেরকে পুলিশ নিয়ে এলো রাস্তার উপরে। এটা 144 এলাকা, এখানে মাইক বাজানো যায় 7 দিন ধরে। আমাকে 97-98 বার যেতে হয়েছে কোর্টে। এবং এখানে যে ডিসি সেন্ট্রাল ছিল, সিও কে উপর থেকে নেমে আপনাদেরকে তুলতে হয়েছে, ওইটা দেখান। আমরা এসব বস্তু আমরা জানি। আর 4-5 মাস এই লড়াই হবে, একদম অন্তিম জায়গায় চলে এসেছে। এসআইআর ঘিরে সরগরম বাংলা। সিইওর অফিসে গিয়ে একের পর এক নালিশ বিরোধী দলনেতা। তথ্য আপলোডে কারচুপির অভিযোগ তুলে সিবিআই তদন্তের সওয়াল। আইপ্যাকের এত সাহস হয় কি করে? ডাটা এন্ট্রি সহ এর মধ্যে ঢুকেছে। এর আমরা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি দিয়ে তদন্ত চাই। বাইরের রাজ্যের আইপিএস অফিসারকে আনুন, সিবিআই কে আনুন, জুডিশিয়ালকে রিকোয়েস্ট করুন, আপনি এটা টেক আপ করুন। তারা ভেবেছিল ইলেকশন কমিশন এসে ইডি এসে আমাদের নির্বাচন জিতিয়ে দেবে আর আমরা ড্যাং ড্যাং করে জিতে চলে যাব। এটা তো বিহার মধ্যপ্রদেশ নয়। গলা টিপে ধরবে বাঙালি, গলা চেপে ধরবে বঙ্গবাসী। তোমরা তো 5 বছর বাঙালির গলা চিপে ধরেছো। আগামী 6 মাস তো বাঙালির সময়। নির্বাচন কমিশনকে ব্রিফ করে বলা হয়েছিল যে 1 কোটি ভোট কেটে দাও। তৃণমূল বলেছে যে 1 কোটি নাম্বার যাবে। এই ভয়ে, ভীতি এবং আতঙ্কের পরিবেশ কে তৈরি করেছে? এসআইআর ঘিরে ক্রমেই চড়ছে রাজনীতির পারদ। কমিশনের বিরুদ্ধে দিন দিনই সুর চড়াচ্ছে বিজেপি। সোমবার একগুচ্ছ নালিশ নিয়ে নির্বাচন কমিশনের দপ্তরে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চেয়ারে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল, সামনে বিরোধী দলনেতা। ভারতে এসডিও র্যাঙ্কের অফিসাররা হচ্ছেন ইআরও। ইমিডিয়েট চেঞ্জ করতে হবে। আইপ্যাকের এত সাহস হয় কি করে? ডাটা এন্ট্রি সহ এর মধ্যে ঢুকেছে। এর আমরা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি দিয়ে তদন্ত চাই। বাইরের রাজ্যের আইপিএস অফিসারকে আনুন, সিবিআই কে আনুন, জুডিশিয়ালকে রিকোয়েস্ট করুন, আপনি এটা টেক আপ করুন। না, এইসব নাটক করতে গেছেন। শুনুন, শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনে এমএলএদের দল নিয়ে গিয়ে 30-40 জন ওপরে উঠে ঘাড় নেড়ে নেড়ে কি কথা বললেন আমি জানি না। ইলেকশন কমিশনে কি হচ্ছে, কত শতাংশ কি হলো, সব তো আগে থেকেই বলেন। আবার আজকে গিয়ে এতজন লোক নিয়ে কিসের দাবি, কি ব্যাপার আমরা জানি না। এটা সম্পূর্ণটাই একটা নাটক। 26, 27, 28 এই 3 দিনের প্রত্যেকটা এন্ট্রিকে স্পেশাল অবজারভার এবং ইসিআই টেকনিক্যাল টিমকে দিয়ে এআই ফটো স্ক্যান এবং আপনার যা যা মডার্ন ব্যবস্থা আছে অডিট করতে হবে। এগুলো হচ্ছে নাচতে না জানলে উঠোন বাঁকা। এই বিজেপি বিএলএ 2 দিতে পারেনি। আপনারা বুঝতে পারছেন যে আপনাদের করা হুঙ্কার, আপনাদের এসআইআর নিয়ে বড় বড় কথা, এগুলো সব বুমেরাং হচ্ছে। আপনাদের জাতীয় নির্বাচন কমিশন, আপনারা বলেছিলেন এসআইআর চাই, তো মঙ্গল গ্রহ থেকে লোকের এসআইআর করতেন নাকি মশাই? এসআইআর ঘিরে সংঘাত, চ্যালেঞ্জ, পাল্টা চ্যালেঞ্জ। 26শে ভোট, এখন থেকেই হাওয়া গরম। না 100% হবে না, সংখ্যার মধ্যে যাব না। অবজারভার আসার পরে এন্ট্রি ফ্লো কমেছে, ডেথ শিফট আনম্যাচের সংখ্যাও বেড়েছে। সে সংখ্যাটা ইলেকশন কমিশন বলবে। যারা বলছে যে এসআইআর হলে তৃণমূলকে দেখা যাবে না, তৃণমূলকে পাওয়া যাবে না, আর তৃণমূলের ভোট শতাংশও বাড়বে, আসন সংখ্যাও বাড়বে। তৃণমূলের যদি আসন সংখ্যা না বাড়ে, আপনারা যা শাস্তি দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মেনে নেবে। আর তৃণমূলের যদি আসন সংখ্যা বাড়ে, আমরা কোনো শাস্তি দেবো না।
মাথা নিচু করে ক্ষমা চেয়ে বাংলার 2 লক্ষ কোটি টাকা 7 দিনে বিজেপি নেতাদের ছাড়তে হবে। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করি। নিউজ 18 বাংলা। বাংলার এসআইআর নিয়ে কমিশনের হলফনামা। এসআইআর এ ব্যাপক হারে ভোটারের নাম বাদের অভিযোগ, নির্দিষ্ট রাজনৈতিক স্বার্থে অতিরঞ্জিত অভিযোগ সুপ্রিম কোর্টে হলফনামা নির্বাচন কমিশনের। সাংসদ দোলা সেনের জনস্বার্থ মামলায় হলফনামা। বাংলা এসআইআর কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা 2014 সালের আগে বাংলাদেশ থেকে ভারতে সিএ এর অধীনে সুরক্ষা পান না বলে দাবি। নোটিশ জারি প্রধান বিচারপতির বেঞ্চে। জৈন, বৌদ্ধ বলে বিভেদ করতে পারি না, মন্তব্য বিচারপতি সূর্যকান্তর বেঞ্চে। এসআইআর এর কাজে অসুস্থ আরো এক বিএলও। অসুস্থ উত্তরপাড়ার বিএলও সুতপা চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি বিএলও অসুস্থতার কথা কমিশনে জানালেও জোর করে এসআইআর এর কাজ। অতিরিক্ত কাজের চাপে অসুস্থ হওয়ার দাবি বিএলও স্বামী। বিএলও দায়িত্ব পাওয়ার পরে এই অবস্থা হয়ে গেল। বিএলও দায়িত্ব না 4 তারিখ থেকে তো কন্টিনিউয়াসলি কাজ হচ্ছে, কালকে তো হয়েছে মানে এই চাপে। হ্যাঁ, এখানে আসছে, নিয়ে যাচ্ছে, আবার শ্রীরামপুরে যাচ্ছে, শ্রীরামপুর থেকে আসছে, অমানবিক একটা। আপনি জানিয়েছিলেন, উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছিলেন? নিশ্চয়ই জানিয়েছিল। আচ্ছা আচ্ছা, এবার সবাইকে ডিজিটাইজ করে শিখতে হবে এমন কোনো মানে, উনি একটা প্রাইমারি স্কুলের হেড টিচার। হ্যাঁ, 55 ইয়ার্স 6 মান্থস ওল্ড। বিজেপির বিএলএ বাড়িতে 5 জন ভোটার, অথচ পেয়েছেন 6টি এসআইআর ফর্ম। নদিয়া শান্তিপুরে চাঞ্চল্যকর অভিযোগ। নদিয়ার শান্তিপুর এখানকার 60 নম্বর বুথ এলাকার বাসিন্দা সুভাষ চন্দ্র রায়, তার 2 ছেলে, এক ছেলে গোবিন্দ বিজেপির বিএলএ, বাড়িতে 5 জন ভোটার, তাই 5টি এসআইআর ফর্ম পাওয়ার কথা। অভিযোগ সেখানে গিয়েছে 6টি শান্তনু রায়ের নামে। বাবার নামে আমাদের ঠিকানা আর একটা সন্তান এসে, এটাকে তো আমরা চিনি না বা জানি না, এটার জন্য আমাদের সমস্যা। 2 ভাই একেতে বাবার সম্পত্তি আছে, ভবিষ্যতে দেখা গেল বাবা মারা গেল, তখন সে দাবিদার করতেই পারে, তখন তো আমাদের একটা বিভ্রান্তি সৃষ্টি হয়ে যাবে। হ্যাঁ, ভিডিও বলেছে তোমার বাবার থেকে লিখিতভাবে এটা জমা দিলে নামটা কেটে যাবে। আমাদের 87 বিধানসভার 60 নম্বর পার্টের হয়তো বাসিন্দা নন, ভোটার নন, তার ফর্মটা বিএলও কাছে চলে গেছিল। উনি যদি ওখানকার ভোটার না হন, ওখানের যে ড্রাফট রোলটা আমাদের বেরোবে, সেই ড্রাফট রোল থেকে তার নাম বাদ যাবে। পরে উনি যেখানকার ভোটার সেখানে নিশ্চয়ই নাম তুলে নেবেন। বিএলও 5টির জায়গায় 6টা ফর্ম হাতে পেয়েছিল, আমাদের কাছে ফেরত করে দেবেন নিশ্চয়ই। আলিপুরদুয়ারের শামুকতলার তুরতুরি গ্রাম এখানকার বাসিন্দা মহিদুল হক। অভিযোগ তাকে বাবা সাজিয়ে আগে ভোটার তালিকায় নাম তুলেছেন মঞ্জুর হক, এবার এসআইআর ফর্মও ফিল আপ করেছেন। ভোটার তালিকায় নাম তুলেছেন? হ্যাঁ। কার ডকুমেন্টস দিয়ে? মহিদুল হক। কি হয় আপনার? আপনার আপন বাবা নাকি পালিত বাবা? না, আমাকে ছোট থেকে পাইলে বড় করছে, বিয়ে টিয়ে দিছে। ছোট থেকে যখন বড় করছে, মানুষ করছে, তো প্রমাণ তো ওকেই চিনি আমি, অন্য জনকে তো আর চিনি না। জন্ম না দোক, আমাকে তো কর্ম করছে। কোথা থেকে নিয়ে আসছিলেন? বিহার থেকে। আমার অধীনে এতদিন ছিল, ছোট থেকে বড় হলো, বিয়ে শাদী দিলাম, আলাদা জমি কিনে বাড়ি করে দিলাম। হ্যাঁ, সরকারিভাবে তো আমার ডকুমেন্টস দিয়ে ওনার ভোটার ইয়েটা করা হয়েছে, এসআইআর ফর্ম পাইছে, ফিল আপ করা হয়েছে। হ্যাঁ, ফিল আপ করে দিয়েছে। আপনার ডকুমেন্টস দিয়ে? হ্যাঁ, আমার ডকুমেন্টস দিয়ে। পশ্চিম বর্ধমানের কুলটি এখানে 3টি বুথ মিলিয়ে প্রায় 200 ভোটারের হদিশ নেই বলে অভিযোগ, তাই এসআইআর ফর্ম দিতে পারেননি বিএলও। যারা এসআইআর ফর্ম ফিল আপ করেননি তাদের সচেতন করতে চলে মাইকিং। বিএলও বারবার আপনাদের বাড়িতে যাওয়ার সত্ত্বেও আপনাদেরকে পায়নি। আমাদের বিএলও আপনাদের বাড়িতে যাবে, ফর্ম সংগ্রহ করুন এবং যথাযথ উপায়ে পূরণ করুন এবং জমা করুন। 70 জনের মতো এখনো খুঁজে পাওয়া যায়নি, তারা এলাকায় ঠিক মতো ট্রেস করা যাচ্ছে না। আমি তো নতুন বিএলও, আমি ট্রেস করেছি, আমার বিএলএরা সাহায্য করেছে এবং আমাদের সার্ভার সাহায্য করেছে, কিন্তু তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এখন পর্যন্ত পাওয়া যায়নি, এরপরে আসতে পারে তারা। হুগলির চাঁপদানি এখানেও একাধিক ভোটারের হদিশ মেলেনি বলে অভিযোগ, তাই বিভিন্ন জায়গায় নোটিশ ছাটিয়ে দেন বিএলও। লিস্ট আমাদের বিএলও সাহেব, মাসুম সাহেব টাঙিয়ে দিয়েছেন, উনি চেষ্টা করেছেন খুঁজে বার করা, কিন্তু খুঁজে পাওয়া যায়নি। এলাকাবাসী হিসেবে বলবো এগুলোকে আরও ছানবিন করা দরকার আছে, সঠিক ভোটার তালিকা তৈরি হোক, এটা আমাদের কাছে নির্বাচন কমিশনের কাছে আমাদের দাবি, এবং এই ভুতুরে ভোটার ইলেকট্রাল প্রসেস থেকে বাদ দেওয়া হোক। নিউজ 18 বাংলা।
এসআইআর ফর্ম ফিল আপে নারাজ বাঁকুড়ার আদিবাসীদের একাংশ। তাদের বক্তব্য, আদিবাসীরা দেশের আদি নাগরিক, তাদের কেন নাগরিকত্ব প্রমাণ করতে হবে? বাঁকুড়ার রানীবাঁধ ব্লকের রাউতরা গ্রাম পঞ্চায়েত। এখানকার ভেদুয়াশোল সহ বেশ কয়েকটি গ্রামে আদিবাসীদের বাস। তাদের বাড়িতে এসআইআর ফর্ম বিলি করেছেন বিএলও, কিন্তু আদিবাসীদের একাংশ এসআইআর ফর্ম ফিল আপ করতে নারাজ। তাদের যুক্তি, আদিবাসীরা এদেশের আদি নাগরিক, তাই আলাদা করে নাগরিকত্ব প্রমাণের দরকার নেই। আমি নিজেও ফর্ম ফিল আপ করিনি, কারণ আমি মাঝি সরকারের কার্ড ধরেছি। এই দেশে দু ধরনের সরকার রয়েছে, একটা মাঝি সরকার আর একটা গণতান্ত্রিক সরকার। তো আমি ভুলবশত আমি কার্ড ধরেছিলাম, 95 সালে ভোটার ধরেছি, আধার ধরেছি, প্যান কার্ড ধরেছি, আরও অনেক কিছু। এটা সিটিজেনশিপ, যেটা বুঝতে পারলাম যেদিন থেকে না এই সিস্টেমে গেলে তো আমার এই দেশ, আমি তো বাইরে থেকে আসিনি। এসআর ফর্মটা আমরা ফিল আপ করিনি এই কারণে, আগে কিন্তু আমরা মানে আমাদের আদিবাসীর যে অধিকার এগুলো আগে আমরা জানতাম না। এখন যে আমরা দেখলাম যে আদিবাসীর যে অধিকার, যে মানে আদি যুগ থেকে যে এই দেশের আমরা রাজা লোক, মানে আমরা যে বসবাস করে এখন আছি, যে আমরা বলছি এই ভারত একটা দেশ, কিন্তু না, আদিবাসীদের দেশটা হচ্ছে গোডমানা দেশ। আর তোমরা যদি ফর্ম ফিল আপ না করো, তোমরা আমার এলাকায় বাঁকুড়া জেলা প্রশাসনের বক্তব্য, আদিবাসীদের বুঝিয়ে এসআইআর ফর্ম ফিল আপের চেষ্টা করা হবে। রানীবাঁধের এই যে 30-40টি পরিবার যে সমস্ত কথা বলছে, সেটা কিন্তু নিশ্চিতভাবে একটা ষড়যন্ত্রের শিকার হয়েছে তারা। 2024 সালেও তারা কিন্তু ভোট দিয়েছে। আমার বিশ্বাস নির্বাচন কমিশনও তাদের প্রক্রিয়ার মাধ্যমে এই মানুষগুলোকে সেইভাবে বোঝাবে। যারা এই ধরনের কথা এই পরিবারদের বোঝাচ্ছে, একটা দেশ বিরোধী ভাবনা মানুষের মধ্যে ঢোকাবার চেষ্টা করছে। উড়িষ্যা থেকে একটা থিম এসছে যে ভারতবর্ষে কোনো সরকার নেই, একটাই সরকার আছে, মাঝি সরকার। তো ওটা আমরা ট্যাকেল করছি, দেখছি যারা বা যে ওদের মাথায় এই ভুল তথ্য পরিবেশন করে ভারতীয় নাগরিকত্বকে অস্বীকার করে মাঝি সরকারের আনুগত্য কথা বলছে, সেটা প্রশাসন দল আমরা খুব দৃষ্টি রেখে আমরা পর্যালোচনা করছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। বিজেপি জোটের বিহার জয়ের পর সংসদের প্রথম অধিবেশন, কটাক্ষ আক্রমণ ছাপিয়ে বিরোধীদের উদ্দেশ্যে যেন তাচ্ছিল্যের সুর প্রধানমন্ত্রীর গলায়। পাল্টা সরব বিরোধীরাও। ड्रामा करने के लिए जगह बहुत होती है, जिसको करना है करते रहें। यहाँ ड्रामा नहीं, डिलीवरी होनी चाहिए। पिछले 10 साल से ये जो खेल खेल रहे हैं, देश स्वीकार नहीं कर रही है इन पद्धतियों को। रणनीति बदले, मैं टिप्स देने के लिए तैयार हूं उनको कैसे परफॉर्म करना चाहिए। বিহার বিধানসভা ভোটে বিজেপি নেতৃত্বাধীন জোটের বিপুল জয়, তারপর সংসদে প্রথম অধিবেশন। সেই শীতকালীন অধিবেশনের শুরুতেই চড়া সুর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কটাক্ষ আক্রমণ ছাপিয়ে বিরোধীদের উদ্দেশ্যে যেন তাচ্ছিল্যের সুর। ड्रामा करने के लिए जगह बहुत होती है, जिसको करना है करते रहें। यहाँ ड्रामा नहीं, डिलीवरी होनी चाहिए। जहाँ पराजित होकर के आए वहाँ बोल चुके हो, जहाँ अभी पराजय के लिए जाने वाले हो वहाँ भी बोल दीजिए। सदन को या तो चुनावी का वार्मिंग अप के लिए उपयोग किया जा रहा है, या तो पराजय की बौखलाहट को निकालने के लिए उपयोग किया जा रहा है। আপনি এসআইআর করছেন বাংলায়, খুব ভালো কথা। আপনি বলছেন বাংলাদেশ থেকে লোক এসছে তাই বাংলায় এসআইআর হচ্ছে, তাহলে ত্রিপুরা এসআইআর হবে না কেন? মেঘালয় তো বাংলাদেশের বর্ডার, মিজোরাম তো বাংলাদেশের বর্ডার। বিজেপি নেতারা বলছে 1 কোটি রোহিঙ্গা মায়ানমারের সাথে বর্ডার শেয়ার করে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর, এই 4টে রাজ্যের মধ্যে একটা রাজ্যেও এসআইআর হচ্ছে না, তাহলে বাংলায় হচ্ছে কেন? লজিকটা তো বলতে হবে। এবার সে নিয়ে যখন পার্লামেন্টে ডিসকাশন চাওয়া হচ্ছে, বলছে বিরোধীরা ড্রামা করছে। বাংলার মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে খালি আপনাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে পুরো ইউনিয়ন গভর্নমেন্টের মেশিনারিকে ব্যবহার করে নামিয়ে দিচ্ছেন। তা আজকে এই যে 40 জন মারা গেছে, যারা তাদের মৃত্যুর জন্য নির্বাচন কমিশনকে দায়ী করেছে, প্রধানমন্ত্রী তাদেরকে বলছে ড্রামা।
I suggest that urgent issues like what you said, pollution, other issues, SIR, which are it is a huge issue for democracy. Let's discuss them. What is Parliament for? Let's discuss them. Let them have a discussion. It's not drama. Speaking about issues, raising issues is not drama. Drama is not allowing discussion. Drama is not having a democratic discussion about issues that matter to the public. बिहार के नतीजे इतना समय हो गया है तो अब थोड़ा संभल गए होंगे, लेकिन कल जो मैं बयानबाजी सुन रहा हूं उनकी, तो उसे लगता है कि पराजय ने उनको परेशान करके रखा है। लेकिन मेरा सभी दलों से आग्रह है, पराजय की बौखलाहट का वो मैदान नहीं बनना चाहिए। ये शीतकालीन सत्र विजय के अहंकार में भी परिवर्तित नहीं होना चाहिए। এসআইআর ঘিরে এখন গরম রাজনীতি। একাধিক রাজ্যে এসআইআর এর চাপে বিএলওদের মৃত্যুর অভিযোগ উঠেছে, যা নিয়ে ক্রমাগত সুর চড়াচ্ছে বিরোধীরা। এসআইআর এর ডেডলাইন তথা ভোটার তালিকা প্রকাশের দিন এক সপ্তাহ পিছিয়ে দিতে হয়েছে নির্বাচন কমিশনকে। এই পরিস্থিতিতে এসআইআর নিয়ে সংসদে শাসককে ঘিরতে কোমর বাঁধছে বিরোধীরা। পিছিয়ে নেই শাসক শিবিরও, চড়া সুরে শুরুটা করলেন প্রধানমন্ত্রী। বোঝাই যাচ্ছে এসআইআর ঘিরে গরম হতে চলেছে শীতের সংসদ। নিউজ 18 বাংলা।